অক্সিটোসিন। পোস্টেরিয়র পিটুইটারি বেসিক্যালি হাইপোথ্যালামাস থেকে আসে। আর এন্টেরিয়র পিটুইটারির যে 6টা হরমোন আছে, 6টা হরমোনের নাম মুখস্থ রাখতে হবে। এটা গেল রিলিজিং হরমোন যেগুলা। আচ্ছা, এগুলো আমি ডিটেল বললে সময় চলে যাবে, হরমোনের নামগুলা। তারপরে প্যারাথাইরয়েডের হরমোনগুলা কি, থাইরয়েডের হরমোনগুলোর নাম কি, প্যানক্রিয়াসের হরমোনগুলোর নাম কি, এডিনাল গ্ল্যান্ডের জোনা গ্লোমারুলোসা ফেসিকুলেটা রেটিকুলারিস হরমোনগুলা, তারপরে এডিনাল মেডালার হরমোনগুলোর নাম কি, তারপরে সেক্স হরমোনগুলোর নাম কি। এই যে হরমোনগুলোর নাম এবং গ্ল্যান্ড সহ এটা একবারে মুখস্থ থাকতে হবে। এটা হলো প্রথম। এখন আমরা ক্যালসিয়ামের মধ্যে আসি। ক্যালসিয়ামের মধ্যে ঝামেলাটা কোন জায়গায়? তোমার খাতা আছে তো সাথে? জি স্যার। খাতায় শুধু পয়েন্টটা নোট করো, বেশি কিছু লেখার নাই। তো পয়েন্টটা হলো টিটানি হয় হাইপোক্যালসিমিয়ার জন্য, আবার টিটানি হয় অ্যালকালোসিসের জন্য। কাজে টিটানির কারণ যখন জিজ্ঞাসা করবে তখন হাইপোক্যালসিমিয়াও আসবে, টিটানিও আসবে, সরি অ্যালকালোসিসও আসবে। অ্যালকালোসিস বলতে মেটাবলিক অ্যালকালোসিস, আমি বলছিলাম যে ভমিটিং একটা ইম্পর্টেন্ট কারণ, আর একটা হাইপোক্যালিমিয়া, ওটা দেখে নিবা মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে টিটানির কজ হলো ক্যালসিয়াম, আর একটা হলো অ্যালকালোসিস, হাইপোক্যালসিমিয়া এবং অ্যালকালোসিস। এই আচ্ছা, আমি তো ক্লাসের মতো জরুরি কিছু আনলে আপনি বলেন, যদি বেটার থাকে এ ব্লকে বলেন যে ইমার্জেন্সিতে আমার কথা বলেন, আমার আন্ডারে দিয়ে দিতে। এখন এখন অক্সিজেন লাগে না, অক্সিজেন লাগে না এখন? আচ্ছা, না লাগলে তাহলে কি নাম ওনার? আচ্ছা, আপনি রেফারেন্স দিয়ে বলে ইএমওতে বলেন আমার আন্ডারে ওদের এ ব্লকে কেবিনে দিয়ে দিন। আমি ক্লাসের পরে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনা যাচ্ছে? আমি কথা বলছি, এটা শুনছো? জি স্যার। আচ্ছা, একজন আমাদের এক ডাক্তার মা আর কি, 90 ইয়ার্স, মানে এইচডিওতে ছিল কোভিড এর আর কি, এখন আবার এখানে আসবে আমার আন্ডারে আর কি। আচ্ছা যাই হোক, তাহলে যেটা বলতেছিলাম, এটা ভালো করে খেয়াল করবা, এগুলো মুখস্থের ব্যাপার না, লম্বা কোনো লিস্ট না। টিটানির কারণ হলো অ্যালকালোসিস, হাইপোক্যালসিমিয়া। আবার হাইপোক্যালসিমিয়ার কারণ হলো, এখানে নিচে দেখো একটা ছক আছে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ হাইপোক্যালসিমিয়া। এটা সবগুলো মুখস্থ করার দরকার নাই। এখানে হলো একটা জিনিস নাই, ম্যাল নিউট্রিশন, ম্যাল অ্যাবজর্পশন, এটা। আরেকটা হলো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, সানলাইট এক্সপোজার যাদের কম হয় সেটা। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সানলাইটের জন্য হয়, আবার নিউট্রিশনের জন্য হয়, নিউট্রিশন ম্যাল অ্যাবজর্পশন এগুলোর জন্য হয়। এটা একটা ক্রনিক রেনাল ফেলুরে হাইপোক্যালসিমিয়া হয়, হাইপোপ্যারাথাইরয়েডিজমে হয়। আর বাকিগুলো তোমাদের না জানলেও সমস্যা নেই। তাহলে একটা হলো প্যারাথরমোন, রেনাল, আর একটা হলো সানলাইট, আর একটা হলো ডায়েট, ম্যাল অ্যাবজর্পশন। এগুলো হলো কজেস অফ হাইপোক্যালসিমিয়া। কাজেই তোমরা সব করে ফেলবা, হাইপোক্যালসিমিয়ার কজ হলো এইগুলা। হাইপোক্যালসিমিয়া করে টিটানি, আবার টিটানি হাইপোক্যালসিমিয়া দেওয়া হয়, অ্যালকালোসিস দেওয়া হয়। অ্যালকালোসিস কি কারণে হয়? আচ্ছা, এখন যদি আসি আমরা হাইপোপ্যারাথাইরয়েডিজম, আবার এখানে আরেকটা প্রসঙ্গ আসছে, সেটাতে আমি পরে যাইতেছি। টিটানির ক্লিনিক্যাল ফিচার কি, কার্পোভেডাল স্পাজম, সেটা জানতে হবে। এটা দুইটার সাইন, এটা তোমার 663, এগুলো জানো, ফিজিওলজি বইও দিছে, ওই যে বোস্টেন প্রসেস সাইন 633 পেজে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, ওই দুইটা সাইন কিভাবে দেখে এটা একটু দেখে নিবা, একটা স্পিগমোমেটোমিটার দিয়ে, আরেকটা ফেশিয়াল নার্ভের ট্যাপিং করে। আচ্ছা, এটা দেখে ফেলবা। তাহলে টিটানির ক্লিনিক্যাল ফিচার গেল। আর টিটানির ম্যানেজমেন্টে নিচে একটা ছক আছে, দেখো এখানে আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট দেওয়া হয়, আবার আইএমও দেওয়া হয়। আইভি আইভি দেওয়া হয় ইমিডিয়েটলি, পরবর্তীতে আমরা আইএমও দিই। তো তোমাদের এখানে শোনা যাইতেছে না স্যার। শোনা যাচ্ছে? টিটানির ম্যানেজমেন্ট শোনা যায় এখন? জি স্যার, এখন শোনা যায়। আচ্ছা, সেটা হলো যে তোমার, তাহলে টিটানির ক্লিনিক্যাল ফিচার গেল, টিটানির ম্যানেজমেন্ট। একটা হলো আইভি ক্যালসিয়াম বলবা। এখন টিটানির ম্যানেজমেন্টে আইভি ক্যালসিয়াম দিলা, ট্রিটমেন্ট অফ কজ, যদি ক্যালসিয়াম কমে যায় থাকে, এমন কোনো কারণ থাকে, সেগুলোর চিকিৎসা করতে হবে। আবার অ্যালকালোসিস থাকলে সেগুলোরও চিকিৎসা করতে হবে। নিচে অন্য কিছু আছে, যেমন ম্যাগনেসিয়ামের জন্য হয়, অন্য কোনো কারণ থাকলে সেগুলোর কথা বলছি। আর তাহলে টিটানির ম্যানেজমেন্টে ক্যালসিয়াম গ্লুকোনেট,
আর একটা হলো ট্রিটমেন্ট অফ কজ, ক্যালসিয়াম কম আছে কিনা, অ্যালকালোসিস আছে কিনা। তাহলে আমরা কি শিখলাম? টিটানি 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 অ্যালকালোসিসের জন্য হয়, ক্যালসিয়াম কমের জন্য হয়। ক্যালসিয়াম কমে বিভিন্ন জায়গায়, খাদ্যনালীতে সমস্যা, খাবারের সমস্যা, সানলাইট, রেনাল ফেলুর, প্যারাথরমোন রিলেটেড, এই সমস্ত কারণে টিটানি হয় বা অ্যালকালোসিসের হয়। টিটানির সাইন, টিটানির পিসিবি কি কি সাইন দেখা হয় আর ম্যানেজমেন্ট, এটা চলে গেল একদিকে। এখন আমরা ওইখানে নিয়ে আসছিলাম হাইপোপ্যারাথাইরয়েডিজম, একটা প্রসঙ্গ, প্যারাথরমোন কমে যায়। তো সেই প্যারাথরমোন যদি কমে যায়, এখানে তোমার প্যারাথরমোন কমে যায়, হাইপোপ্যারাথাইরয়েডিজম। এখানে দেখো 664 পৃষ্ঠা, 664। আমি এইগুলা ফিজিওলজিতে পড়ছো, আমি জাস্ট যেগুলা বলি ওই পয়েন্ট গুলা মাথায় রাখবা। আর কেউ যদি পড়তে চাও পুরাটাই তোমরা বুঝবা, না বুঝার কিছু নাই। আচ্ছা, সময় থাকলে পড়বা। তবে হাইপোপ্যারাথাইরয়েডিজম বেশিরভাগ ক্ষেত্রে সার্জারির জন্য হয়। আচ্ছা, হাইপোপ্যারাথাইরয়েডিজম যখন হয়ে যায় তখন ক্লিনিক্যাল ফিচার কি হয়? এই হাইপোক্যালসিমিয়া হবে। হাইপোক্যালসিমিয়া হলে ফসফেট বাড়ে, ক্যালসিয়াম কমে, ফসফেট বাড়ে, সবসময় একটা আরেকটার উল্টা থাকে আর কি। ফসফেট বাড়ে, ক্যালসিয়াম কমে। আর সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম হলো যে প্যারাথরমোন হরমোন লেভেল ঠিক আছে, কিন্তু প্যারাথরমোনের জন্য যে বায়োকেমিক্যাল অ্যাবনরমালিটি হয়, সেই বায়োকেমিক্যাল অ্যাবনরমালিটি গুলো আছে, যেমন রেনাল ফেলিউর। কথা বুঝছো? আর এখানে ওই যে শকটা দেখাইছিলাম প্রথম, ওই শক দেখলে বুঝবা যে ফসফেট বেড়ে যায়, হাইপোপ্যারাথাইরয়েডিজম, ক্যালসিয়াম কমে যায়। আচ্ছা, যাও তাইলে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম কেউ যদি পড়তে না চাও কোনো সমস্যা নাই, পড়তে চাইলে খুবই ইজি, যে এখানে বায়োকেমিক্যাল অ্যাবনরমালিটি অফ হাইপোপ্যারাথাইরয়েডিজম থাকবে ইন প্রেজেন্স অফ নরমাল প্যারাথরমোন লেভেল। আর সিউডো হলো কিছু মানে মরফোলজিক্যাল অ্যাবনরমালিটি, যেমন ব্যালেন্স ছোট হয়ে যায়, রাউন্ড ফেস হয়, অ্যাবনরমাল, কিন্তু বায়োকেমিক্যালিও নরমাল, প্যারাথরমোন লেভেলও নরমাল। ওটা ওই যে নিচের লেখা আছে সিউডো, কেউ পড়তে চাইলে ওটা দেখতে পারো। তাইলে প্যারাথরমোন হলো হাইপোপ্যারাথাইরয়েডিজম হলো কারণ হলো সার্জারি। এখানে ক্যালসিয়াম ফসফেটের অ্যাবনরমালিটি হয়, ক্যালসিয়াম কমে, ফসফেট বাড়ে, টিটানি হয়। আর সিউডো হলো ক্যালসিয়াম ফসফেটের অ্যাবনরমালিটি থাকবে, প্যারাথরমোন লেভেল নরমাল থাকবে। আর সিউডো হলো প্যারাথরমোন লেভেলও নরমাল, বায়োকেমিক্যালও নরমাল, কিন্তু কিছু মরফোলজিক্যাল অ্যাবনরমালিটি থাকে। এই হলো প্যারাথরমোন, এইটাই শেষ। আচ্ছা, আরেকটা, এখন আমরা যদি আসি 662 পৃষ্ঠা, হাইপার ক্যালসিমিয়া। ক্যালসিয়াম লেভেল কত এটা জানতে হবে, ক্যালসিয়াম লেভেল কত জানতে হবে। হাইপার ক্যালসিমিয়ার কারণের মধ্যে এখানে অনেক কারণ আছে, যেমন এই যে এখানে এই পৃষ্ঠা একটা কজ অফ হাইপার ক্যালসিমিয়া। তো হাইপার ক্যালসিমিয়ার কারণের মধ্যে দুইটা তোমরা মাথায় রাখবা, দুইটা। একটা হলো হাইপার প্যারাথাইরয়েডিজম, আর একটা হলো মেলিগন্যান্সি, মেটাস্টেসিস ইনক্লুডিং মাল্টিপল মাইলোমা। যে কোনো মেলিগন্যান্সি হলো ডিপোজিট হলে ক্যালসিয়াম রিলিজ হয়ে যায় বোনস থেকে, সেই জন্যই ওটা হয় আর কি। তাহলে তোমার হাইপার ক্যালসিমিয়ার কারণের মধ্যে একটা হলো হাইপার প্যারাথাইরয়েডিজম, আর একটা হলো মেলিগন্যান্সি, এই দুইটাই তোমরা মাথায় রাখো। এখন হাইপার ক্যালসিমিয়ার ক্লিনিক্যাল ফিচার বলো, হাইপার প্যারাথাইরয়েডিজমের ক্লিনিক্যাল ফিচার বলো, কথা তো একই, কথা বুঝছো না? একটু পার্থক্য আছে, সেটা আমি পরে বলতেছি। সেটা হলো যে ওই যে তোমার ডান পাশে আছে 663 পৃষ্ঠা, 663। তো এখানে হাইপার ক্যালসিমিয়া, আমরা যদি বলি যে হাইপার ক্যালসিমিয়ার ক্লিনিক্যাল ফিচার, আর একটা হলো হাইপার প্যারাথাইরয়েডিজমের ক্লিনিক্যাল ফিচার। হাইপার ক্যালসিমিয়ার ক্লিনিক্যাল ফিচার সবই নন স্পেসিফিক, সমস্ত জায়গায় নিউরোমাসকুলার জাংশনে ডিপোজিশন হয়, যেমন জিআই ডিপোজিশন হয়, কনস্টিপেশন হয়, মাসল পেইন হয়, এগুলো নন স্পেসিফিক। কিডনিতে স্টোন হয়, এটা একটা ইম্পর্টেন্ট, কিডনিতে স্টোন। আর যদি আমরা বলি হাইপার প্যারাথাইরয়েডিজমের ক্লিনিক্যাল ফিচার কি, হাইপার প্যারাথাইরয়েডিজমের ক্লিনিক্যাল ফিচার, তাহলে ওই যে বোনসটাকে রিজর্পশন করলে বোনস রিজর্পশন হয়ে যায়, অস্টিওপোরোসিস হয়, ফ্র্যাকচার হয়, সেইখানে একটা ব্যাপার থাকে। ওই যে পিপার পট অ্যাপিয়ারেন্স দেখবো যে এক্সরেতে, মানে ছোট ছোট মেটাস্টেসিসের মতো এরকম দাগ থাকে। তো সেটা হলো, তাহলে হাইপার প্যারাথাইরয়েডিজম কি করতেছে, বোনস থেকে ক্যালসিয়াম ব্লাডে আনতেছে, আনার পরে এই ক্যালসিয়াম অন্য জায়গায় ডিপোজিশন হয়ে রেনাল স্টোন করতেছে।
তাহলে হাইপার ক্যালসিমিয়ার ক্লিনিক্যাল ফিচার হলো রেনাল স্টোন বা নন স্পেসিফিক ফাইন্ডিং বিভিন্ন জায়গায়, মাসল পেইন, কনস্টিপেশন ইত্যাদি। আর যদি হাইপার প্যারাথাইরয়েডিজম বলি, তাহলে হাইপার ক্যালসিমিয়ার ফিচারের সাথে ওই বোন রিজর্পশনের ফিচার যেমন অস্টিওপোরোসিস, বোন পেইন জিনিসগুলো আসে। এটা ক্লিয়ার? ও মামা বোঝা গেছে? বুঝা গেছে স্যার। ক্লিয়ার? ক্লিয়ার তো? জি আচ্ছা স্যার। জি স্যার। তাহলে হাইপার ক্যালসিমিয়ার ম্যানেজমেন্টে এটা তো তোমাদেরকে বেশি ধরবে না, তারপরেও আমি একটু বলে দিই। এটা হলো যে তেমন কিছুই না, এটা হলো তোমার ওই যে ইয়েতে দেখো 664 পৃষ্ঠা, দেখো 664 পৃষ্ঠা, ঠিক আছে? 664 পৃষ্ঠায় এটা তোমার কিছুই না, এটা জাস্ট একটু আইবি ফ্লুইড দিলে ক্যালসিয়াম কমে যায়, আর ফ্রুসেমাইড দেওয়া হয়, আর বিসফসফোনেট দেওয়া হয়। আইবি ক্যালসিয়াম, ফ্রুসেমাইড, বিসফসফোনেট, এই, আর কিছু না। আর যে কারণ আছে সেই কারণের চিকিৎসা করতে হবে, আর আইবি ফ্লুইড, আইবি ফ্রুসেমাইড, আর কিছু না। এটার একটা ছকও আছে, তোমরা চাইলে কেউ দেখতে পারো, 1327 পৃষ্ঠা, 1327। পাইছো? 1327 পাইছো? হ্যাঁ জি স্যার। ওই যে দেখো ডান পাশে আইবি স্যালাইন আর জলিড্রোনিক বিসফসফোনেট। এটা বেশি কিছু দরকার নেই, এটুকু হইলেই হবে, আর কিছু দরকার নেই। তাহলে আমাদের ক্যালসিয়াম রিলেটেড শেষ। এখন আমরা আসি ইয়েতে, আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো পিটুইটারিতে। পিটুইটারিতে আসি, তুমি আসো, পৃষ্ঠাটা হলো 686 পৃষ্ঠায় আসো, 686। 686 না, 681 পৃষ্ঠা, 681 পাইছো? আচ্ছা, এখানে কতগুলা জিনিস আছে, খুব ভালো করে ওই ক্যালসিয়াম অ্যালকালোসিস টিটানির মতো একটা ট্রায়াঙ্গেল এখানেও কিছু আছে। যেরকম পিটুইটারি গ্ল্যান্ডের 6টা রিলিজিং হরমোনের কথা মাথায় রাখতে হবে, যেমন গ্রোথ হরমোন, গোনাডোট্রপিন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাসিটেজ, প্রোলেকটিন। এই তো কতগুলো হরমোন আছে, 6টা হরমোন। আচ্ছা, এই হরমোনগুলার পিটুইটারি ডিজিজ যদি বলি, তাহলে সব হরমোনের সব গ্ল্যান্ডের এই ডিজিজ দুই রকম, একটা হলো হাইপো আর একটা হলো হাইপার। আমরা যদি কারণ অ্যানালাইসিস করি তাহলে তোমার বিভিন্ন জিনিস আসবে, কিন্তু মানে মূল কথা হলো হাইপো ফাংশন আর হাইপার ফাংশন, এইটা বোঝার চেষ্টা করো। এখন আমরা হাইপার ফাংশন 6টা হরমোনের মধ্যে হাইপার ফাংশন আমাদের 2টা বা 3টা হাইপার ফাংশন আমাদেরকে শিখতে হবে। সবগুলো হাইপার ফাংশন খুব ইম্পর্টেন্ট না। যেরকম তোমার একটা হলো গ্রোথ হরমোন হাইপার, আর একটা হলো অ্যাসিটিএস হাইপার, আর একটা হলো প্রোলেকটিন হাইপার, হাইপার প্রোলেকটিন। প্রোলেকটিন যদি বেশি হয়ে যায়, এই 3টার হাইপার আমরা কথা শুনবো। সবগুলো হাইপার ইম্পর্টেন্ট না, ঠিক আছে? সবগুলো হাইপার। তাইলে কি কি বললাম? গ্রোথ হরমোন, আর একটা হলো এসিটিএইচ আর প্রোল্যাকটিন স্যার। আরেকটা হলো প্রোলেকটিন, 3টা। আর হাইপো যখন করি, তখন হাইপো যখন হয়, হাইপো একটা হয় না। হাইপো হইতে হলে যে সমস্ত কারণ পিটুইটারি গ্ল্যান্ডকে এফেক্ট করে, সেখানে ইন্ডিভিজুয়াল একটা গ্ল্যান্ড একটা সেলকে এফেক্ট করে এমনটা হয় না। যখন এফেক্ট করে, সার্জারি, রেডিয়েশন যেগুলো হয়, তখন সিরিজ একটার পর একটা হইতে থাকে। কাজে সবগুলার হরমোনের এই হাইপো ফাংশন গুলো জানতে হবে, যে হাইপো পিটুইটারিজমের ফিচার এই হতে পারে, কোন হরমোনেরটা কম হবে, কোনটা বেশি হবে, এটা ভেরিয়েশন থাকবে। এটা তোমার ডিটেল বলারও দরকার নাই, আর রুগীরাও ওইরকম ভাবে আসে না, ভেরিয়েশন থাকবে। কোনটার দেখা গেল এসিটিএস ডেফিসিয়েন্সি, কোনটা টিএসএস ডেফিসিয়েন্সি, কোনটার গ্রোথ হরমোন, এরকম আলাদাভাবে এরকম আসে না। কিন্তু হাইপার আলাদাভাবে আমাদেরকে শিখতে হবে। এটা হলো হাইপার হাইপো। আমি আসতেছি পরে ফিচার গুলার সম্বন্ধে। আরেকটা হলো পিটুইটারি টিউমারের রহস্যটা কি এখানে। পিটুইটারি টিউমার এখানে ফাংশনাল হয়, নন ফাংশনাল হয়, দুই রকম হতে পারে। ফাংশনাল মানে
ওই গ্রোথ হরমোন সিক্রেশন করে ওই সেলগুলা বাইরে গেল, এরকম হয়। তো ইন্ডিভিজুয়াল হরমোন সিক্রেশন বাড়তেছে, আমরা হাইপারের ফাংশন পাবো। আচ্ছা, আবার যখন এই একটা গ্ল্যান্ড একটা সেল বেড়ে যায়, একটা বাড়ে, তখন একটা যখন বাড়তে থাকে তখন অন্যগুলাকে আবার চাপ দেয়, অন্য হরমোনগুলো আবার কমে যায়। এটা হয় আবার নন ফাংশনিং হইলে বাড়ার কোনো প্রসঙ্গই আসবে না, অনেকগুলা হরমোন কমে যাবে, কারণ ওইটা শুধু কম্প্রেশন ইফেক্ট। কম্প্রেশন ইফেক্ট স্পেস ইংলিশনের জন্য হরমোনগুলো কমে যাবে। কাজে পিটুইটারি টিউমারের ফিচার যদি আমরা বলি, তাহলে তোমার 3 রকম ফিচার হয়। একটা হলো এটা নোট করে রাখো, একটা এসওএল স্পেসকোপা ইংলিশন, আরেকটা হলো হাইপার ফাংশন থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে হাইপার ফাংশন হতে পারে, হাইপো ফাংশন হতে পারে, আবার কম্বিনেশনও থাকতে পারে। তাহলে তোমরা পিটুইটারি টিউমারের জন্য কি বলবা? আমরা ক্রেনিয়াল নার্ভ যখন এক্সামিনেশন আমরা ক্লিনিক্যাল মেথড পড়াই, প্রশ্ন ধরি, তখন সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ অ্যাবনরমালিটি একটা রোগের নাম বলো, এটা হলো পিটুইটারি টিউমার, বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া। পিটুইটারি টিউমার অপটিক ব্যাটারি ডাউন, ব্যাটারি ডাউন। শোনা যায় তো? হ্যাঁ, ব্যাটারি ডাউন কি বলবো? শোনা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, তাহলে পিটুইটারি টিউমারের ক্লিনিক্যাল ফিচার একটা হলো এসওএল বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া, আর একটা খুব বড় হইলে হেডেক ভমিটিং এগুলো থাকতে পারে। ইন জেনারেল হেডেক ভমিটিং রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার ফিচার থাকতে পারে, সেটা ছোট এডিনোমা হইলে হয় না, বড় হইলে হয় আর কি। আরেকটা হলো অপটিক, এটা কি দেখে, আরেকটা হলো অপটিক নার্ভের, তুমি এইখানেই থাকো, আমি তো বারো ওইখানে বসে। আরেকটা হলো অপটিক কায়াজমাতে যদি প্রেসার দেয়, ঠিক আছে, এটা একটা গেল। আর একটা হলো হাইপার, তাহলে হাইপার কি হলে গ্রোথ হরমোনের জন্য জাইগান্টিজম অথবা অ্যাক্রোমেগালি, এসিটিএস এর জন্য কুশিং সিনড্রোম। আর হাইপার প্রোল্যাক্টিনিমিয়ার কি হয় সেটা আমরা পরে বলতেছি, ঠিক আছে। আচ্ছা, আর হাইপো হইলে তো আমরা সিরিজ বলতেছি। এখন আমরা হাইপার যেটা পিটুইটারিজম, হাইপার ফাংশন, হাইপার পিটুইটারিজম, সেটা এডিনোমার জন্য হয়, এটুক মাথায় রাখলেই হবে। এটার ফিচার এসওএল প্লাস হরমোন রিলেটেড। কিন্তু যখন আমরা জাইগান্টিজম বলবো, অ্যাক্রোমেগালি বলবো, সেটার ক্লিনিক্যাল ফিচার আলাদা পড়তে হবে, কারণ তো ওই পিটুইটারি টিউমার। যখন কুশিং বলবো, কুশিং এর ফিচার ইন জেনারেল জানো, কারণ এখানে হইতে পারে এডিনাল গ্ল্যান্ডে হতে পারে। যখন প্রোলেক্টিনিমা বলবো, প্রোলেক্টিন সিক্রেটিং টিউমার হতে পারে, সেটা এখানে এডিনোমার জন্য হয়, ওটার ফিচার থাকতে পারে। আর এখানে এসওএল এর জন্য ফিচার থাকতে পারে। এখন হাইপোপিটুইটারিজম যদি বলি, হাইপোপিটুইটারিজম এখানে দেখো পাইছো, এখানে সব শিকার দরকার নেই। এখানে যেমন সার্জারি রেডিয়েশন কথাটা শিখো, পিটুইটারি টিউমার শিখো, আরেকটা শিহেন সিনড্রোম, ওই যে নিচে দেখো শিহেন সিনড্রোম পাইছো একবারে নিচে, আদারের মধ্যে শিহেন সিনড্রোম পাইছো? জি স্যার, পাইছি স্যার। তাহলে হাইপোপিটুইটারিজমের কারণের মধ্যে তোমরা টিউমার পড়ো, সার্জারি রেডিয়েশন, আরো অনেক গ্রেনুলোমাটাস ডিজিজ আসে, আর একটা হলো শিহেন সিনড্রোম। এই এখন হাইপোপিটুইটারিজমের যখন আমরা ফিচার বলবো, তখন আমরা মানে গ্রোথ হরমোনের জন্য কি, থাইরয়েডের জন্য কি, অ্যাসিডিটি, এই কম্বিনেশন অফ একটা পিকচার চলে আসে। সেই পিকচারগুলো আমি বল তো সেই অভাব হইলে শুধু সেই পিটুইটারি ধরবে কেন, অন্য জায়গায় তো ধরতে পারে। সেটা হলো যে পিটুইটারি গ্ল্যান্ডটা প্রেগন্যান্সিতে একটু বেশি বড় হয়ে যায়, বেশি খেয়ে দিয়ে এই যে তোমাদের মতো একটু নাদুস নুদুস হয়ে গেলা, তখন যখন দৌড়াদৌড়ি লাগবে স্যার খুব টায়ার্ড লাগে, কথা বুঝছো না? তো প্রেগন্যান্সিতে একটু বড় হয়ে গেল, যার জন্য একটু অভাব হইলেই, রিলেটিভ ডেফিসিয়েন্সি হইলেই ওটা নেক্রোসিস হয়ে যায়। নেক্রোসিস হলে হরমোনের অভাবগুলা হয়। এখন আমরা পিটুইটারি হাইপোপিটুইটারিজমের কারণ শিখলাম। শিহেন সিনড্রোম হলো পিপিএইচ এর ফলে এন্টেরিয়র পিটুইটারি হরমোন ডেফিসিয়েন্সি, হাইপোপিটুইটারিজম ডিউ টু পিপিএইচ, এটাই হলো শিহেন সিনড্রোম। আচ্ছা, এখন আমরা হরমোনের অভাবগুলা আমরা বলি, তাহলে একটা একটা করে সবই চলে আসবে।
এটা সার্জারির জন্যই হোক, রেডিয়েশনের জন্যই হোক, শিহেন সিনড্রোমের জন্যই হোক। শিহেন সিনড্রোমের স্পেশালিটি কিছু আছে, সেটা দুই একটা কথা পরে বলবো। তাহলে হরমোনের অভাবে কি হবে? তুমি দেখো 681 পৃষ্ঠা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট পাইছো? ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এখানে দেখো প্রেজেন্টেশন ইজ হাইলি ভেরিয়েবল। কথা বুঝছো? হাইলি ভেরিয়েবল কেন? সার্জারিতে, রেডিয়েশনে, শিহেন সিনড্রোমে এক এক সময় এক একটা হরমোন এফেক্টেড হয়, আগে কোনোটা বেশি এফেক্টেড হয়, কোনোটা পরে এফেক্টেড হয়, এই জন্য ভেরিয়েবল। কিন্তু আমরা ইন জেনারেল হরমোনের অভাবের ফিচারগুলো জেনে রাখি। তো এই পুরা পেজটা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এখান থেকে শুরু করিয়া ওই পৃষ্ঠার ইনভেস্টিগেশনের উপর পর্যন্ত পুরা জিনিসটা পড়বা। আমি রিডিং পড়লে সময় চলে যাবে, কিন্তু আমি কথাগুলো বলে দিই। যেমন এইখানে দেখবো যে গ্রোথ হরমোনের জন্য অন্য কিছু স্পেসিফিক কিছু হয় না, এমনি একটু নন স্পেসিফিক উইকনেস থাকে, হাইপোগ্লাইসেমিয়া থাকে, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, এগুলা হয়। আমরা যদি গুনানোট্রোপিনের জন্য দেখি, অ্যামেনোরিয়া হয়, স্টেরিলিটি হয়, এটা গেল। তারপরে পাতা উল্টাও, এসিটিএইচ এর জন্য আমরা এডিনাল ইনসাফিসিয়েন্সিতে যেরকম ফিচার হয়, মনে করো যে ডায়রিয়া হয়, তারপরে শক হয়, হাইপোটেনশন এখানে হয় না, ডায়রিয়া হয়, তারপরে এসিটিএস এর জন্য এখানে উইকনেস হয়, ইলেকট্রোলাইটের অ্যাবনরমালিটি হয়। কিন্তু এই এসিটিএস এর অভাব, আরেকটা হলো ওই এডিনাল গ্ল্যান্ডের কর্টিসলের অভাব। ওখানে এডিনাল গ্ল্যান্ডের কোনো কারণে যদি সার্জারি বা অন্য কোনো কারণে টিবির জন্য ডেফিসিয়েন্সি হয়, আর পিটুইটারির জন্য এসিটিএস এর ডেফিসিয়েন্সি একটু পার্থক্য থাকে। এখানে সিম্পটম অফ কর্টিসল ডেফিসিয়েন্সি মানে এই যে দেখো উল্টা পৃষ্ঠা লেখা আছে পোস্টারাল হাইপোটেনশন, ডাইলুশনাল হাইপোনেট্রিমিয়া, আর কোনো কথা নাই। এখানে দেখবা ভিতরে লেখা আছে, এখানে রোগীটা হয়ে যায় পেইল হয়। পেইল হয় মানে এসিটিএইচ হলো পিগমেন্টেশনের জন্য রেসপন্সিবল, সেই জন্য পেইল হয়। আর ওখানে পিগমেন্টেশন হয় কারণ এডিনাল গ্ল্যান্ডের কারণে যদি তোমার ডোনা গ্লোমারুলাস এফেক্টেড হয়, এসিটিএইচ লেভেল বেড়ে যায়। তো এসিটিএইচ বেশি থাকলে শরীর পিগমেন্টেশন হয়, আর এখানে হবে পেইল। আমি বলছি এড্রিনাল কর্টিক্যাল হরমোনাল ডেফিসিয়েন্সি, একটা হলো এড্রিনাল কজে, একটা হলো পিটুইটারি কজে। পিটুইটারি কজে যখন হয় রোগীটা পেইল হয়, আর এখানে হাইপোটেনশন হয়, ঠিক আছে। এখানে আর একটা হলো ব্লাড প্রেশার এইখানের ক্ষেত্রে ব্লাড প্রেশার ঠিকই থাকে, কারণ ব্লাড প্রেশার কন্ট্রোল হয় এলডোস্টেরন দিয়া। এলডোস্টেরনটা কিন্তু এসিটিএইচ এর কোনো এফেক্ট নাই। এলডোস্টেরন কিন্তু পটাশিয়াম সোডিয়াম দেয়া রেগুলেটেড হয়, এলডোস্টেরন এসিটিএইচ এর সাথে কোনো রিলেশন নাই। যার জন্য এখানে ব্লাড প্রেশারটা মোটামুটি মেনটেন হয়, কিন্তু উইকনেস হয়, তারপরে তোমার হাইপোগ্লাইসেমিয়া হয়, পোস্টারাল হাইপোটেনশন হয়, আর পেইল হয়। তাইলে একটা হলো আমরা গ্রোথ হরমোনের অভাব বলছি, গুনানোট্রোপিনের অভাব বলছি, এসিটিএস এর অভাব বলছি। আর নিচে দেখবো যে থাইরয়েড হরমোনের অভাবে হাইপোথাইরয়েডিজমের ফিচার ওইগুলাই হয়। তবে হাইপোথাইরয়েডিজমে যেমন মিক্সিডেমা হয়, শরীর বেড়ে যায়, ইডিমা হয়, এখানে হয় না। যেমন নিচে দেখো এক জায়গায় লেখা আছে ফ্র্যাঙ্ক মিক্সিডেমা ইজ রেয়ার। ওই হাইপোথাইরয়েডিজম এটার জন্য আর এটার জন্য পার্থক্যটা হলো যে রোগী ওয়েটও বাড়ে নাই, কিছু নাই, কিন্তু থাইরয়েড হরমোন টিএসএইচ অনেক কমে গেছে, থাইরয়েড হরমোনও কমে গেছে, কিন্তু মিক্সিডিমা নাই। এটা হলো ওই হাইপোথাইরয়েডিজম, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম আর এই হাইপোথাইরয়েডিজমের পার্থক্য এটা। তাহলে তোমার আরেকটা হলো প্রোলেকটিন যদি কমে যায় তাহলে কি হবে? ফেইলিউর অফ ল্যাকটেশন, মিল্ক সিক্রেশন কম হবে। তাহলে এখানে আমরা এই হরমোনগুলার অভাবগুলা, একটা গ্রোথ হরমোনের জন্য উইকনেস, হাইপোগ্লাইসেমিয়া এগুলার কথা বলছি, এসিটিএস এর জন্য উইকনেস, পোস্টারাল হাইপোটেনশন, কিন্তু পেইল হবে। হাইপোথাইরয়েডিজমের ওই ফিচারই হবে, কিন্তু ফ্র্যাঙ্ক মিক্সিডেমা আনকমন। গ্যালাক্টোরিয়ার জন্য প্রোলেকটিনের জন্য ফেইলিউর অফ ল্যাকটেশন হবে। আচ্ছা, এখন তাহলে এই অভাবগুলা, এই ফিচারগুলা বিভিন্ন কম্বিনেশনে আসবে, এটা কারণ যাই থাকো, কারণগুলো আমরা বলছি। এখন শিহেন্স এর জন্য স্পেশালিটি কি? শিহেন্স এর জন্য স্পেশালিটি হলো এটা মানে অবস্টেট্রিশিয়ানের কাছে প্রথম নোটিশ করে যে বাচ্চা বুকের দুধ পাচ্ছে না, অনেক ডেলিভারির সময় অনেক ব্লিডিং হয়েছে,
বাচ্চা বুকের দুধ পাচ্ছে না, ফেলিউর অফ ল্যাকটেশন, ক্লিনিক্যাল ফিচার এটাই। কিন্তু আমাদের কাছে যখন আসে, এটা বহু বছর পরে আসে, 5 বছর 10 বছর পরে, তখন রোগী আসে উইকনেস নিয়ে, শরীর সাদা হয়ে গেছে, শরীর সাদা হয়ে গেছে, এমেনোরিয়া, অর্থাৎ ওই তোমার অন্যান্য হরমোনের অভাবে যেগুলো হইতেছিল, যেমন গুনানোট্রোপিনের অভাব, এসিটিএস এর অভাব, থাইরয়েডের অভাব, এগুলা সবকিছুরই অভাব হবে। আর ইতিহাস একটা থাকবে যে তার ওই সময় পিপিএইচ হয়েছিল এবং বাচ্চা বুকের দুধ পায় নাই, সর্বশেষ বাচ্চা, এই কথাটা, এই হিস্ট্রিটা থাকবে। কিন্তু আমাদের কাছে অনেক পরে আসে। তাইলে আমরা যদি বলি যে হাইপোপিটুইটারিজমের ফিচার, এটা আমরা শিখলাম, শিহেন সিনড্রোমের ফিচার এটাও শিখলাম, হাইপোপিটুইটারিজম যে কারণেই হোক এটাও শিখলাম, আমরা হাইপার পিটুইটারি টিউমারের ফিচারও শিখলাম। ঠিক আছে, এখন শুধু হাইপার ফাংশনের 2-3টা কথা, একটা হলো অ্যাক্রোমেগালি, আর কুশিংটা তো ওখানেই আলাপ করব, আর একটা হলো প্রোলেকটিন সিক্রেশন বেশি হলে কি হয়। এটা এই পর্যন্ত কি বুঝতে পারছো? স্যার স্যার বলো। টিউমারের ক্লিনিক্যাল ফিচার, টিউমারের ফাংশন আর নন ফাংশনাল দুইটারই ক্লিনিক্যাল ফিচার সেম স্যার? ওই যে যদি স্পেস অকুপাইং যদি লিশন, যদি আমি হাইপার, বলি, হ্যাঁ, না, দুইটারই স্পেস অকুপাইং লিশনের যদি কনটেক্সটে বলি তাহলে সেম, কিন্তু যদি জি স্যার, ফাংশনাল হয়, ফাংশনাল অ্যাবনরমালিটি থাকবে, জি স্যার, যেটা বাড়বে সেটার অ্যাবনরমাল, এটা বাড়বে। হাইপার ফাংশন থাকবে। কিন্তু হাইপো ফাংশনের বেলায় ফাংশনাল নন ফাংশনাল একই রকম হবে, দুইটাই তো চাপ দিতে পারে, কম তো কমই, কিন্তু হাইপার হইতে হলে হাইপার ফাংশনিং থাকতে হবে, এইটাই। কিন্তু এসওএল এর ফিচার সেম, একই রকম। আচ্ছা, তাহলে জি স্যার। আর স্যার হাইপোপিটুইটারিজমের মধ্যে সবগুলো শুধু হরমোন ধরে আমরা যে ফিচার্স গুলো পড়লাম সেগুলো শুধু বলে যাবো, যেমন উইকনেস, পেল আর হাইপোথাইরয়েড। এটা 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 বলে দিবা যে স্যার এটা ক্লিনিক্যাল ফিচার ইজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ডিফারেন্ট হরমোনস অফ এন্টেরিয়র পিটুইটারি, যেমন গ্রোথ হরমোনের জন্য এটা, এসিটিএস এর জন্য এটা, টিএসএস এর জন্য এটা, গুনানোট্রোপিনের জন্য এটা। গুনানোট্রোপিন মনে রাখতে সুবিধা, এটার মাথায় চলে আসে। প্রোলেকটিনের জন্য এটাও সুবিধা, ফেলিউর অফ ল্যাকটেশন। এসিটিএস টিএসএস হাইপো পুশিং সিনড্রোম, সরি, এডিনাল ইনসাফিসিয়েন্সিতে যা হয় তাই শুধু সাদা হবে। থাইরয়েডের এটার মতো ওইটাই হবে, স্প্র্যাঙ্ক মিক্সিডিমা আনকমন। গ্রোথ হরমোনের জন্য হাইপোগ্লাইসেমিয়া হবে, ওটা ওই ফিজিওলজির যে গ্লুকোজ বাড়ায় সেই সেন্সে আর কি। এই তো শেষ। আচ্ছা, আমরা যদি এখানে আর বেশি সময় নষ্ট করবো না, এর চেয়ে বেশি ধরার কোনো স্কোপ নাই। ইনভেস্টিগেশন শুধু তোমরা হরমোন এসে গুলা করবো, আর তো কিছু নাই। আর হরমোন এসে ছাড়া এখানে তোমার, এখানে দেখো 680 পৃষ্ঠায় হরমোন এসে ছাড়া অন্য কিছু আর তেমন নাই। আর আছে যে পিটুইটারি টিউমারের জন্য আমরা ভিজুয়াল ফিল্ড দেখি, আমরা এমআরআই করে পিটুইটারি গ্ল্যান্ড দেখি, আর তো কিছু নাই এখানে। কাজে হরমোন গুলা এসে করতে হবে, এটা এখানে এই সব মুখস্থ করার দরকার নেই, হরমোনের নাম গুলা মুখস্থ করলেই হবে, আর কিছু জানার দরকার নেই। এখানে তোমার ডান পাশে না প্রবলেম, মাঝে মাঝে ডিস্টার্ব, ও বলে যে বিল দিচ্ছে না, সেই জন্য বিল দিচ্ছে, বিল তো দিছে, তাহলে মাঝে মাঝে ও কারণটা দেখাইলো বিলের জন্য। তাহলে বিলের সমস্যা না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস বলি, সেটা হলো তোমার, আচ্ছা ওই ওমামা, তুমি বলে যে আমার ওখানে 100 জন ছিল, এখন 91, তারা কোথায়? তারা কি চলে গেছে? না স্যার, না, তাহলে তারা কোথায়? জানি না স্যার, আমি খেয়াল করে দেখি নাই স্যার। তোমরা যখন একজনে প্রশ্ন করো, অন্যরা কি প্রশ্ন শুনে? জি স্যার, ওরা সবাই শুনতে পারে আমি যখন কথা আচ্ছা বলতেছি। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন থাকলে যে কেউ করো, তাহলে ইন্টারাকশন হবে, তাহলে আর একটু ভালো আলোচনা হবে আর কি, ঠিক আছে। আর বাকি কয়েকজন নাই, কোনোভাবে মেসেজ দিতে পারো, 91 আছে, আমি তো 100 ক্রস করে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা আচ্ছা এইখানে দেখো, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ছক আকারে দেওয়া আছে। এই ছক তো চটি বইয়ের মতো মুখস্থ করা মুশকিল, সেই জন্য ওই প্যারাগুলা পড়বা পরে। এখানে দেখো, এখানে নিচে কি লিখছে, কমন সিমটম সাইন কনসিডার ইন এ পেশেন্ট উইথ সাসপেক্টেড পিটুইটারি ডিজিজ, মানে পিটুইটারি টিউমারের কথাই বলছে। উপরে দেখো লোকাল ফিচার, যেটা আমি বলছিলাম, এইদিকে হরমোন এক্সেস, যেমন হাইপারপ্রোলেকটিনিমিয়া, অ্যাক্রোমেগালি, কুশিং সিনড্রোম, এই তিনটা। আর ডাইনে হলো এক একটার এক এক ফিচার সুন্দর করে গোছানো দেওয়া আছে। তো হাইপোর ফিচারটা ভেরিয়েবল, ইটিওলজির উপর আলাদা স্পেশাল কিছু ফিচার হিস্ট্রি থাকবে, যেমন সিহেন পিটুইটারি টিউমার। আর একটা হলো হাইপারের বেলায় ইন্ডিভিজুয়াল একটা প্রেজেন্টেশন, একই রোগী অ্যাক্রোমেগালি, হাইপারপ্রোলেকটিনিমিয়া, এটা আনইউজুয়াল, কারণ সিক্রেশনটা হয় একটা সেল থেকে টিউমারটা হয়, সেই জন্য।
কাজে ওই যে হরমোনের এক্সেস, এই এক্সেসের ফিচারগুলো জানতে হবে। হাইপো ফিচার ইন জেনারেল সব কম্বিনেশন জানলেই হবে, লোকাল ফিচার। এক্সেস নিয়ে দু একটা কথা বলি। আমরা ইয়েতে চলে যাই, দেখো 684 পৃষ্ঠা, 684 পাইছো? 684। জি স্যার। আচ্ছা, এইখানে দেখো হাইপার প্রোলেক্টিনিমিয়া বা গ্যালাক্টোরিয়া। এটা আমার এমনি কেস পেপারে আছে, আমি ওয়ার্ডেও বোধ বলে থাকতে পারি কোনো কোনো ব্যাচকে। একটা গ্যালাক্টোরিয়া হলো যে এক্সেস সিক্রেশন অফ মিল্ক ইন দ্য অ্যাবসেন্স অফ নার্সিং। তো বাচ্চা টাচ্চা নাই, ল্যাকটেশন পিরিয়ড না, কিন্তু তারপরেও মিল্ক সিক্রেশন হচ্ছে, এটা হলো গ্যালাক্টোরিয়া। আর হাইপার প্রোলেক্টিনিমিয়া হলে তিনটা ফিচার হয়। হ্যালো, হাইপার প্রোলেক্টিনিমিয়া হলে তিনটা ফিচার হয়, ট্রায়াড। সেই তিনটা মাথায় রাখলেই হবে, তোমরা এটা পড়তে পারো, পড়লে ভালো লাগবে, সব মুখস্থ রাখার দরকার নেই। একটা হলো গ্যালাক্টোরিয়া, আরেকটা হলো অ্যামেনোরিয়া, আরেকটা হলো স্টেরিলিটি। এই তিনটা জিনিস, গ্যালাক্টোরিয়া, অ্যামেনোরিয়া, স্টেরিলিটি, এইটা। আর হাইপার প্রোলেক্টিমিয়ার কারণের মধ্যে টিউমার একটা, আর কিছু ওষুধে হয়, এখানে দেখবা ডমপেরিডন কমন, হাইপোথাইরয়েডিজমে দুই একটা কারণ মাথায় রাখলে সব এই সব মুখস্থ করার দরকার নেই। হ্যালো, তুমি একটু সিএ স্যারের সাথে কথা বলো, আমি ক্লাসে নিচ্ছি। কি কথা বলছো? নিজেরা ডিসকাস করো, জরুরি কোনো সমস্যা? হ্যাঁ, সিটি স্ক্যান করো। তো এটা তো বলা ছিল, মাসুমকে বলছো? মাসুমকে তো ফোন দিচ্ছ, যেটা করো সেটা করো, সিটি স্ক্যান করা যাবে কিনা আর সিএস স্যারের সাথে কথা বলে দেখে কাউন্সিলিং করো, যেগুলো পাইছে সেগুলোই থাকে। স্যাচুরেশন ঠিক আছে? আরে কত? ওটা তো ওই দুজন মিলে কাউন্সিলিং করো, যদি এরকম হয় তাহলে এসডিওতে পাঠাই দেওয়া দরকার। কোভিড, এখন তো কোভিড রিপোর্ট পাইনি, এই কাজে ওখানে ছাড়া তো এখানে নিবে কিনা কোভিড টেস্ট ছাড়া এটা তো জানে না, নিবে না নিলে ওখানে পাঠাইতে হবে। ওটা রুগী পার্টির সাথে কথা বলতে থাকে, যেরকম স্যারের সাথে কথা বলছি, ইয়ে আছে যে এই ঘটনা। আর মাসুম কখন আসবে দেখো, ঠিক আছে? নিজেরা একটু কাউন্সিলিং করতে হবে। আচ্ছা, আচ্ছা, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে হাইপার প্রোলেক্টিমিয়ার ফিচার হলো গ্যালাক্টোরিয়া, স্টেরিলিটি, অ্যামেনোরিয়া, এই ট্রায়াড বিভিন্ন কম্বিনেশনে থাকে, সবগুলাই থাকে মোটামুটি। কারণের মধ্যে বিভিন্ন ফিজিওলজিক্যাল কারণ আছে, ওগুলা বাদ দাও। একটা হচ্ছে টিউমার, আরেকটা হলো কিছু ওষুধ, কমন ওষুধ, ডমপেরিডন, হাইপোথাইরয়েডিজম, এই রেনাল ফেলিউর, এই কয়েকটা জিনিস মাথায় রাখো, বেশি এইটুক জানলেই হবে। আর বাকিটা যারা পড়তে চাও পড়তে পারো, কিন্তু যতটুকু বলছি এটুকু হলে এনাফ। আচ্ছা, আরেকটা হলো, তোমরা চলে যাও এই পাশে 686 পৃষ্ঠায়, 686 পাইছো? হ্যাঁ, পাইছো 686। আচ্ছা, অ্যাক্রোমেগালির ফিচারটা, এটা ফিজিওলজিতে পড়ছো, অ্যাক্রাল পার্টস গুলা বড় হয়ে যাবে। আর এখানে পিটুইটারি টিউমারের জন্য, কাজে পিটুইটারি টিউমারের লোকাল ইফেক্ট থাকবে, ওই যে বিশান বা এসওএল বেলা, এটা। আর একটা হলো অ্যাক্রাল পার্ট গুলা বড় হয়ে যাবে। আর একটা হলো সমস্ত অর্গান বড় হয়, সেটা আমরা দেখতে পাই না। বায়োকেমিক্যাল একটা অ্যাবনরমালিটি, ব্লাড সুগার বেড়ে যায়, ডায়াবেটিস হয়। এই হলো অ্যাক্রোমেগালির ফিচার। এখানে যে অর্গান গুলো আছে, এই ছবি দেখে যে যতদূর পারো, আর ব্লাড প্রেশার থাকে, সুগার থাকে। এই আমরা যদি জেনারেল এক্সামিনেশন করি, তাহলে এখান থেকে উপর থেকে ছবি দেখে দেখে যে এখানে স্কাল বড় হয়, এই সুপ্রাঅরবিটাল রিজ বড়, নাক বড় হয়, টাং বড় হয়, থাইরয়েড বড় হয়, হাত বড় হয়, পা বড় হয়। আমরা যদি ইনভেস্টিগেশন করি, তিন ধরনের ইনভেস্টিগেশন, একটা হলো এক্সরে, একটা হলো বায়োকেমিস্ট্রি, একটা হলো হরমোন এসে। হরমোন এসে হলো তো হরমোনের গ্রোথ হরমোন লেভেলটা দেখবোই তো, আর তো কিছু না। আচ্ছা, আরেকটা হলো তোমার বায়োকেমিক্যাল হলো ব্লাড সুগার দেখবো। আর একটা হলো তোমার এক্সরে। এক্সরেতে কি কি? এক্সরেতে হলো তোমার একটা হলো পিটুইটারি এক্সরে, পিটুইটারি ফুসা বড়। হাতের এক্সরে, হাতগুলা বড়। পা এক্সরে, পায়ের হিল প্যাড গুলা বড় হয়ে যাবে, পায়ের সব টিস্যু সেগুলা বড় হয়ে যায়। হ্যালো, পরে কথা বলেন। আচ্ছা, কি বললাম তাহলে? এক্সরে গুলা কোথায়? পিটুইটারি গ্ল্যান্ডের এক্সরে, হাতের এক্সরে, পায়ের এক্সরে। কোমরের এক্সরে করলে অস্টিও আর্থ্রাইটিস থাকবে। তাহলে এই রেডিওলজিক্যাল
এখানে এমআরআইও করতে হবে দেখার জন্য গ্ল্যান্ডটা এটা। আর একটু হলো ব্লাড সুগার বাড়বে, গ্রোথ হরমোন বাড়বে। চিকিৎসার বেলায় তোমার এইখানে দেখো ওই যে 685 পৃষ্ঠায় দেখো 685 পৃষ্ঠা এখানে ডোপামিন এগোসিস প্রলেকটিনিমার চিকিৎসাটা লেখা, ব্রোমোক্রিপ্টিন ক্যাবারগোলিন এগুলো আছে, আমরা রোগীকে দেই এগুলো, এটার চিকিৎসা। আর অ্যাক্রোমেগালির চিকিৎসা, ওখানে টিউমার হলে টিউমার সার্জারি করতে হয় অথবা রেডিওথেরাপি দিতে হয়। এই এর চেয়ে বেশি জানার দরকার নাই। এই হলো তোমার পিটুইটারি। আমরা যদি ইয়েতে যাই, তুমি আরেকটা পৃষ্ঠা তোমাকে দেখাই, সেটা হলো 686। তুমি ইয়েতে দেখো ওই যে 680 পৃষ্ঠা বাইর করো, 680 পাইছো? জি স্যার। 680 মধ্যে ওই যে কথাগুলো পিটুইটারি হরমোন এক্সেস আন্ডার ওগুলো লেখা আছে। তবে এখানে বলতে যে হরমোন এই যে হাইপোথ্যালামাসের ডিজিজ এখানে কি হয়? হাইপোথ্যালামাসে তোমার একটা হলো যে ডায়াবেটিস ইনসিপিটাস হয়, আর একটা হলো তোমার এডিএস যদি বেড়ে যায় তাহলে কি হয়? সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস সিক্রেশন হয়। ডায়াবেটিস ইনসিপিটাস আর সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস সিক্রেশন হয়। এই তো, আর তো কিছু না এখানে। আর আমরা এডিএস সিক্রেশনের ব্যাপারটা আমরা ওখানে চলে যাব। 687 পৃষ্ঠা দেখো, 687 না, সেটা হলো তোমার 687। হ্যাঁ, 687 পৃষ্ঠায় যাও। 687 পাইছো? 687। জি স্যার। 687তে এখানে তোমার পড়তে হবে পলিউরিয়ার সংজ্ঞা। এক্সেস urine production more than 3 liters provided patient takes normal amount of water. এখন যদি কেউ 5-10 গ্লাস পানি খায় বাড়বে, এটাকে আমরা পলিউরিয়া বলি না। অন্যান্য বইয়ে আরেকটু সুন্দর করে গোছানো আছে 3 লিটারের বেশি, এটা হলো যে অ্যাবনর্মাল হইতে হবে। তো পানি খেলে তো আর হবে না, নরমাল পানি খায় কিন্তু 3 লিটারের বেশি এটা। আচ্ছা, পলিউরিয়ার কারণের মধ্যে একটা হলো কয়েকটা কারণ মাথায় রাখবা, ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিটাস, সিকেডি, এই তিনটা মাথায় রাখবা। আরেকটা হলো সাইকোজেনিক পলিডিপসিয়া। এই চারটা পলিউরিয়ার কারণ, এগুলো একেবারে মুখস্থ, চটি বই থেকে বেশি পড়ার দরকার নাই, কমও পড়া যাবে না। ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিটাস, আরেকটা হলো সিকেডি, সাইকোজেনিক পলিডিপসিয়া। এই হলো পলিউরিয়ার কারণ। এখন আমরা যখন ডায়াবেটিস ইনসিপিটাস বলি, ডায়াবেটিস ইনসিপিটাস যখন এখানের হরমোনের অভাব হয়, তখন এটাকে বলি আমরা, এটা হাইপোথ্যালামিক কজ, এটা প্রাইমারি। আর একটা হলো নেফ্রোজেনিক। নেফ্রোজেনিক মানে এডিএস সিক্রেশন ভালো, কিন্তু কিডনিতে এডিএস কাজ করতে পারতেছে না। তো এইটার কারণের মধ্যে বিভিন্ন আছে, তার মধ্যে দুইটা কারণ মাথায় রাখতে হবে। একটা হলো লিথিয়াম, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালসিমিয়া, এই 2-3টা কারণ মাথায় রাখতে হবে। এই লিথিয়াম যেটা সাইকিয়াট্রিস্ট এটা ব্যবহার করে, লিথিয়াম, হাইপোক্যালেমিয়া, সিমিয়া, এইগুলাতে পলিউরিয়া হয় কারণ এইগুলা কিডনির টিউবুলের মধ্যে গেলে ওই এডিএস এর ফাংশনকে বাধাগ্রস্ত করে। তো কাজে ডায়াবেটিস ইনসিপিটাস যদি বলি তাহলে একটা হলো ক্রেনিয়াল আর একটা হলো নেফ্রোজেনিক। নেফ্রোজেনিকের মধ্যে দুইটা, একটা হলো জেনেটিক আর একটা হলো সেকেন্ডারির মধ্যে এই কয়েকটা। আর যদি পলিউরিয়ার কারণ বলি তাহলে ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিটাস, সিকেডি, আর একটা হলো সাইকোজেনিক। তোমরা এইভাবে লিখে ফেলবা, পলিউরিয়া, ডায়াবেটিস মেলাইটাস, ইনসিপিটাস, এরকম 4টা লিখে ফেললে ইনসিপিটাসকে আবার ভাগ করে দিলা ক্রেনিয়াল, নেফ্রোজেনিক, নেফ্রোজেনিকরে আবার ভাগ করে দিলা জেনেটিক, সেকেন্ডারি, সেকেন্ডারির মধ্যে এই কয়েকটা এরকম। এখন আমরা যদি পলিউরিয়ার ইনভেস্টিগেশন বলি তাহলে প্রথমেই তো এমআরআই, যদিও স্পেসিফিক কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু নরমাল থেকে নন ইনভেসিভ থেকে ইনভেসিভ সেভাবে যেতে হয়। কাজে পলিউরিয়ার ইনভেস্টিগেশনের মধ্যে তুমি কয়েকটা কথা লিখবা। দেখো প্রত্যেকটারই গুরুত্ব আছে। একটা হলো ইউরিন আরি, যেমন এখানে সিকেডি আছে কিনা, ডায়াবেটিস মেলাইটাস আছে কিনা আমরা বুঝে ফেলতেছি। তোমরা শুনতে পাচ্ছ তো? জি স্যার। ইউরিন আরি একটা গেল, ব্লাড সুগার, তারপরে ক্রিয়েটিনিন হয়ে গেল না, ডায়াবেটিস মেলাইটাস, সিকেডি শেষ, ঠিক আছে। আমরা প্লাস ইলেকট্রোলাইট দেখলে যে কোনো কারণে ডায়াবেটিস ইনসিপিটাস হোক
সোডিয়াম লেভেল বেড়ে যায়, এটা একটা বুঝতে পারি। আবার নেফ্রোজেনিকের হাইপোক্যালিমিয়া হাইপারক্যালসিমিয়া সেটাও আমরা বুঝতে পারি, ঠিক আছে? তাইলে আমরা ইনভেস্টিগেশন কি করব? ইউরিনারি, ক্রিয়েটিনিন, ব্লাড সুগার, তারপরে হলো ইলেকট্রোলাইট, অনেক কিছু পেয়ে গেছি। আর প্লাজমা অসমোলারিটি দিলে অসমোলারিটি বেড়ে যাবে, সোডিয়াম বাড়লে তো অসমোলারিটি বাড়বে। এই শেষ। আমরা এখানে যদি কিছু পেয়ে যাই তাহলে পাইলাম, না পাইলে কিডনি দেখার জন্য আল্ট্রাসাউন্ড আসতে পারে। তারপরে যদি না পাই তাহলে এখানে আমরা যাই এমআরআই, পোস্টেরিয়র পিটুইটারি এমআরআই করলে ওখানে বোঝা যাবে কিছু আছে কিনা, কোন স্ট্রাকচারাল কোন টিউমার চাপ দিচ্ছে কিনা। আর সাইকোজেনিক পলিডিপসি এর জন্য আমরা আমরা যেটা করি ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট, সেই নামটা জানো, এটা তোমাদের পদ্ধতি জানার দরকার নাই, এটা জটিল, তোমাদের ইন্টারপ্রিটেশন এটা মাথা ঘামানোর দরকার নাই। ওয়াটার ডিপ্রাইভেশন, ওয়াটার বন্ধ করে দিয়ে দেখতে হয় কি হয় সাইকোজেনিক পলিডিপসিয়া ডায়াগনোসিসের জন্য। তাহলে আমাদের পলিউরিয়ার ডেফিনেশন, পলিউরিয়ার কজ, ডায়াবেটিস ইনসিপিটাসের বিভিন্ন কজ, ইনভেস্টিগেশন শেষ। ইউরিনারি, ক্রিয়েটিনিন, ব্লাড সুগার, ইলেকট্রোলাইট, প্লাজমা অসমোলারিটি সব এখানে হয়ে গেল, ঠিক আছে? আর তারপরে আমরা ওয়াটার ডিপ্রাইভেশন করব। হ্যালো, ওটা রোগীর সাথে কাউন্সিলিং করো। আমি ক্লাস নিতেছি, যতটুকু আছে ওইটুকু করার কিছু নাই তো বেশ। তাদেরকে চাইলে ওই কোভিডে যেতে হবে, এখানে যেহেতু নিবে না, আর তো কিছু করার নেই। খারাপ কাউন্সিলিং করতে থাকে, তোমরা বসে থাকো, বাস ওইটাই বসে থাকো, ঠিক আছে তো? আর মাসুমকে খবর দাও, মাসুম দেখে কিছু বলে। হ্যাঁ, আচ্ছা। তাহলে তোমার এই হলো পলিউরিয়ার। আমি যে শকটা দিলাম, বিনীতভাবে বলি একেবারে এই দিক সেদিক যাইবা না, হুবু এই জিনিসগুলো মাথায় রাখবা, ঠিক আছে? শোনা গেছে? জি স্যার। আচ্ছা, এটা গেল আমাদের এই মনে করো অ্যাক্রোমেগালি গেল, ডায়াবেটিস গ্যালাক্টোরিয়া গেল, তারপরে পলিউরিয়া গেল, আমাদের এটা গেল। আরেকটু জিনিস হলে তাহলে শেষ হয়ে, জিনিসগুলা ইজি, তারপরে এই জিনিসগুলা তোমরা সবই জানো। তারপরে আমি জিনিসগুলো একটু বলে দিই। তখন 665 পৃষ্ঠায় যাও, 665 আরেকটু বাকি আছে, শেষ করে ফেলো। 665 পাইছো? 665 পাইছো? আচ্ছা, 665, তারপরে 666 ছবিটা দেখো, আর 665 ওই দুই জায়গায় আমি দুইটা কথা বলবো। যেমন এখানে এডিনাল গ্ল্যান্ডের মধ্যে জোনা গ্লোমারুলোসা, ফেসিকুলেটা, রেটিকুলারিস, আর নিচে আছে মেডালা। মেডালার রোগ কি? ফিওক্রোমোসাইটোমা। জোনা গ্লোমারুলোসা ফেসিকুলেটার কি? কুশিং সিনড্রোম। সরি, জোনা গ্লোমারুলোসা হলো এলডোস্টেরন সিক্রেশন হয়, এলডোস্টেরনিজম। আর জোনা আমরা যেটা কুশিং বলি সেটা বেসিক্যালি ফেসিকুলেটা, কর্টিসল রিলেটেড বেশিরভাগ ক্ষেত্রে। সেখানে কিছুটা এলডোস্টেরনের ইফেক্ট আসে, কিন্তু বেশিরভাগ কর্টিসল রিলেটেড কুশিং সিনড্রোম। তো এখানে প্রথম পৃষ্ঠায় দেখো হরমোন এক্সেস এর জন্য কুশিং সিনড্রোম, সেটা পিটুইটারি কারণ হতে পারে, এখানের কারণ হতে পারে। আমরা এলডোস্টেরনিজম, এটা জোনা গ্লোমারুলোসার টিউমার হতে পারে। আর ফিওক্রোমোসাইটোমা মেডালা, এটা হলো হরমোন এক্সেস। হরমোনের নাম, এই যে পরীক্ষা জিজ্ঞেস করো, হরমোনের নাম বলো, রোগের নাম গুলা কও, ক্লিনিক্যাল ফিচার দরকার নেই, রোগের নাম হইলি, ঠিক আছে? কুশিং সিনড্রোম, এলডোস্টেরনিজম, ফিওক্রোমোসাইটোমা। আর হরমোন ডিজিজ হলো এডিসন ডিজিজ। তো আর বাকিগুলা তোমাদের দরকার নাই, না পড়লেও কোনো সমস্যা নাই, এই জটিল জিনিস দরকার নাই। আর এই যে যেটা বললাম, এখন আমরা কুশিং সিনড্রোম এগুলো আমরা ক্লাসের মধ্যে বলছি, তারপরে একটা কথা বলে এলডোস্টেরনিজম একটা কথা বলে ছেড়ে দেব। কুশিং সিনড্রোম দেখো 668 পৃষ্ঠা, 668 পাইছো? জি স্যার। আচ্ছা, এটার ফিচার তোমরা সবাই দেখছো, তোমরা নিজেদের মতো গোছাইবা। আমি একটা সেন্টেন্স বলি, সেই সেন্টেন্স থেকে কিছু ক্লিনিক্যাল ফিচার বলছিলাম কোন ব্যাচকে, বিবেসকে, মনে আছে না ভুলে গেছো?
একটা কোড মনে আছে, ভুলে গেছো? না স্যার, এরকম তো কিছু মনে নেই। হ্যাঁ, মনে তো এখন নাই, মন তো কত দিকে ঘুরে, মনকে তো ধরে রাখা যাচ্ছে না, তাই না? জানি কোথায় শিল্পী, কে জানি শিল্পী ছিল একজন, হ্যাঁ, তাসফিয়া রহমান আছে নাকি? হ্যাঁ, তাসফিয়া রহমান আছে? স্যার ও ছিল, ওর নেট একটু স্লো হয়ে গেছে স্যার, ঢোকার ট্রাই হ্যাঁ, করতেছে। এই তো জায়গা মতো ধরে ফেলছি আর কি। তো মনের একটা গান আছে না, মনকে ধরে রাখা যাচ্ছে না, মনে নাই। আচ্ছা আমি বলি, সেটা হলো যে একটা সেন্টেন্স, কোর্টিসলের ফাংশন একটা সেন্টেন্স লিখে রাখো। টুইঙ্কেল, জোড়া টুইঙ্কেল কি শুনছে? ইয়েস স্যার। আচ্ছা, ফাংশনটা হলো কর্টিসল মোবিলাইজেস, সেন্টেন্সটা লিখে রাখো সংক্ষেপে। কর্টিসল মোবিলাইজেস দ্য টিস্যু ফ্রম, মোবিলাইজ করে টিস্যু কোথা থেকে? স্কিন, মাসল, বোনস, তিন জায়গা থেকে মোবিলাইজ করে টু ফর্ম, কি ফর্ম করে? ফ্যাট এন্ড কার্বোহাইড্রেট। তো কর্টিসল মোবিলাইজেস টিস্যু ফ্রম স্কিন, মাসল, বোনস টু ফর্ম ফ্যাট এন্ড কার্বোহাইড্রেট। আচ্ছা, তাহলে প্রত্যেক জায়গায় সাইন সিমটম হয়ে যাবে। স্কিন থেকে নিলে স্ট্রায়া হবে, মাসল থেকে নিলে মায়োপ্যাথি হবে, বোনস থেকে নিলে অস্টিওপোরোসিস হবে, আর ফর্ম হলে ফ্যাট তৈরি করে, ফ্যাট ডিপোজিশন হবে, ফেস, মুন ফেস, বাফুলো হাম, সেন্ট্রাল ওবেসিটি। আর কার্বোহাইড্রেট বাড়লে ডায়াবেটিস হবে। এই তো ক্লিনিক্যাল ফিচার কুশিং সিনড্রোম। আর বাকিগুলা এখানে একটু ব্লাড প্রেশার আছে, এই তো হয়ে গেল। আর এই তো আর তো কিছু দরকার নাই। কাজে কুশিং সিনড্রোমের ফিচার এগুলা মুখস্থ করে ফেলবা, ছবি আছে, আমার সেন্টেন্সটাকে হোক যেভাবেই হোক, তবে সেন্টেন্স মাথায় থাকলে ফিজিওলজিটা ভালো মনে থাকে, একেবারে মিস হবেই না। এটা গেল ইনভেস্টিগেশনের মধ্যে। তোমার ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কোর্টিসল লেভেল তো দেখবই, কিন্তু কোর্টিসলের সাথে আরো অনেক জিনিস রিলেটেড আছে না, যেমন ইলেকট্রোলাইট আছে না, ব্লাড সুগার আছে না, এগুলো দেখতে হবে। ব্লাড সুগার, ইলেকট্রোলাইট, কোর্টিসল এগুলো দেখতে হবে, ডায়াগোনাল ভেরিয়েশন। আর যে কোনো এক্সেস হরমোনের আমরা সাপ্রেশন টেস্ট করি, ডেক্সামিথোসেন সাপ্রেশন টেস্ট, ডিটেইল জানার দরকার নাই, কেউ যদি পারো দেখে নিও। প্রথম সিঙ্গেল ডোজ, পরে 48 আওয়ার দেওয়া হয়, দেওয়ার পরেও যদি সাপ্রেশন না হয় তাহলে বলা হয় কুশিং সিনড্রোম। আচ্ছা, ডেক্সামিথোসেন হরমোন লেভেল প্লাস সাপ্রেশন টেস্ট, আর হলো অন্য বায়োকেমিস্ট্রি যেমন ব্লাড সুগার, ইলেকট্রোলাইট, এগুলো দেখতে হবে। আর ফাইনালি যদি আমি মনে করি যে এখানে শকের মধ্যে ওই যে 670 পৃষ্ঠায় আছে, ওই শক পড়ার দরকার নাই। যদি এসিটিএস লেভেল বেশি থাকে, এসিটিএস কর্টিসল দুটোই করতে হবে। এসিটিএস বেশি থাকলে ধরে নিতে হবে পিটুইটারি কারণ অথবা একটোপিক এসিটিএস সিনড্রোম। আর যদি এসিটিএস কম থাকে তাহলে এডিনাল। তাহলে এসিটিএস বেশি থাকলে এমআরআই অফ পিটুইটারি, আর এসিটিএস কম থাকলে এমআরআই অফ এডিনাল গ্ল্যান্ড। সেটা হলো ইমেজিং। আর বায়োকেমিস্ট্রি তো বললাম। এই হলো ইনভেস্টিগেশন। চিকিৎসা জানার দরকার নেই, এগুলো সার্জারি, বেশিরভাগই সার্জারি রিলেটেড। এই হলো তোমার কুশিং সিনড্রোম। আর একটা হলো তোমার এই যে 6 কারণ, এখানে সব লেখা আছে তোমার কারণগুলো, ওই যে 667 পৃষ্ঠা, এসিটিএস ডিপেন্ডেন্ট, এসিটিএস নন ডিপেন্ডেন্ট। এটা এত তোমার ওইভাবে মুখস্থ করার দরকার নাই। এডিনাল কজ, পিটুইটারি কজ, আর নন অ্যাক্টিভ এসিটিএস সিনড্রোম, কোনটাতে এসিটিএস বাড়বে কোনটাতে কমবে এটা মাথায় রাখবে আর কি। আচ্ছা, এটা গেল। এখন ওইটা দেখো, ওই যে 671 পৃষ্ঠা পাইছো? জি স্যার। আচ্ছা, এখানে এডিনাল ইনসাফিসিয়েন্সি হলো এডিসন ডিজিজ, এডিনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি। আচ্ছা, আমরা ওখানে আরেকটা জিনিস বাদ দিকে চলে আসছি, সেটা একটু মাথায় রাখতে হবে। 666, এটা বাইর করো দেখি, পাইছো? জি স্যার। আচ্ছা, মিনারেল কোড, এলডোস্টেরনিজম মানে এলডোস্টেরন সিক্রেটিং টিউমার। এখানে ফিজিওলজি, ব্লাড প্রেশার বাড়বে, সোডিয়াম বাড়বে, পটাশিয়াম কমে যাবে, বা শেষ, এইটুকুই এলডোস্টেরনের অ্যাকশন। সোডিয়াম বাড়বে, পটাশিয়াম কমবে, ব্লাড প্রেশার বাড়বে। কিন্তু ব্লাড প্রেশার আছে, হাইপোক্যালেমিয়া অন্য কারণেও হতে পারে, এগুলো এক্সক্লুড করতে হবে। যেমন একটা রোগীর হাইপারটেনশন আছে, তাকে ডায়াবেটিস দিচ্ছ, পটাশিয়াম কমে গেছে, কাজে সেই জিনিসগুলো এক্সক্লুড করতে হয়। এক্সক্লুড করলে আমরা এই জায়গাটায় আসবো, পারসিস্টেন্ট হাইপোক্যালেমিয়া, হাইপারটেনশন, হাইপারনেট্রিমিয়া, তাইলে বুঝতে হবে এলডোস্টেরনিজম। সেকেন্ডারি এলডোস্টেরনিজম হয়, সেটা আমাদের বিবেচ্য বিষয় না। যেমন যে কোনো কারণে রোগী শকে গেলে, হাইপোটেনশন হলে রেনিন বাড়ে, এলডোস্টেরন বাড়ে, সেটা সেকেন্ডারি এলডোস্টেরনিজম। আমরা যেটা বলছি এটা প্রাইমারি এলডোস্টেরন। আর ক্যাটেকোলেমিন বাড়লে ফিওক্রোমোসাইটোমা হয়, ফিওক্রোমোসাইটোমা
সেটাও এখানে আছে। ফিওক্রোমোসাইটোমা, এই যে ক্যাটাকোলিমিন সিক্রেশন হইলে ফিওক্রোমোসাইটোমা হয়। তো ফিওক্রোমোসাইটোমা হইলে প্যারক্সিজমাল হাইপারটেনশনের একটা কারণ, সেটাই, অন্য কিছু না। সেটা তোমার এইখানে ফিওক্রোমোসাইটোমা, ওই যে এটা তো 675 পৃষ্ঠায় আছে, 675 পৃষ্ঠায়। এটা হলো প্যারক্সিজমাল হাইপারটেনশন হয়, সবগুলাতে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয় হাইপারটেনশন। এটা হলো ক্যাটেকোলামিন লেভেল বেড়ে যায়, এইটাই, অন্য কিছু না। এটা ওষুধও দেওয়া হয়, সার্জারিও দেওয়া হয়, এগুলোর বিভিন্ন টেস্ট আছে। যারা ফার্মাকোলজিতে পড়ছো তারা ওটা দেখবা, তারা বুঝবা, ভালো লাগবে। আর যারা আগে দেখো নাই, চুপ করে বসে থাকো। আচ্ছা, এখন আমরা আসি ওই যেটা বলতেছিলাম, অ্যাডিনাল ইনসাফিসিয়েন্সি, 671 পৃষ্ঠা, 671 পাইছো? জি স্যার। আচ্ছা, এখানে এডিসনস ডিজিজের দুইটা কারণ মাথায় রাখবা, তিনটা ফিচার মাথায় রাখবা। দুইটা কারণের মধ্যে একটা হলো টিবি আর একটা হলো অটো ইমিউন। নিচে কারণ দেখো লেখা আছে, নিচে অনেক কারণ আছে, তার মধ্যে দুইটা মাথায় রাখবা, একটা হলো টিবি আর একটা হলো অটো ইমিউন। এই দুইটা কারণ, তিনটা ফিচার মাথায় রাখবা। একটা হলো ডায়রিয়া, একটা হলো পোস্টারাল হাইপোটেনশন, আর একটা হলো পিগমেন্টেশন। ওই যে বলছিলাম পিগমেন্টেশন পিটুইটারি কারণে এসিটিএস ডিফিসিয়েন্সি হলে ওখানে হবে পেইল, কারণ এসিটিএস কমে গেছে। আর এখানে হবে পিগমেন্টেশন, কারণ এখানে এসিটিএস বেড়ে যায়। কাজেই পিগমেন্টেশন, ডায়রিয়া, হাইপোটেনশন, পিগমেন্টেশন, ডায়রিয়া, হাইপোটেনশন, ট্রায়াড অফ সিম্পটম, পিগমেন্টেশন, ডায়রিয়া, হাইপোটেনশন। এই এটা উল্টা দিকে দেখো, ক্লিনিক্যাল ফিচার তোমার 672 পৃষ্ঠা দেখো, 672, এই যে ক্লিনিক্যাল ফিচার পাইছো না নিচে, ক্লিনিক্যাল ফিচার, হ্যাঁ, এই ছকের মধ্যে ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল বায়োকেমিক্যাল ফিচার অফ এডিনাল ইনসাফিসিয়েন্সি পাইছো? জি আচ্ছা, ওইখানে ক্লিনিক্যাল ফিচারে আমি তিনটা কথা বলছি, ওইটা মাথায় রাখলেই হবে। এখানে আরেকটু, সবসময় তো টিপিক্যাল ওইভাবে আসে না, আশেপাশে জিআই সিমটম কিছু থাকে, ওগুলাই লেখছে, কিন্তু তোমরা ওই তিনটা মাথায় রাখবা, আশেপাশে কিছু থাকতে থাকবে। আর এই ইলেকট্রোলাইটের কি হবে এটা তো বোঝাই যাচ্ছে, হাইপোনেট্রিমিয়া হবে, হাইপারক্যালেমিয়া হবে, হাইপোনেট্রিমিয়া, হাইপারক্যালেমিয়া। আর টেস্টের মধ্যে কর্টিসল লেভেল দেখতে হবে, এসিটিএস লেভেল দেখবো, আর স্টিমুলেশন টেস্ট করবো। ইনসাফিসিয়েন্সি হলে স্টিমুলেশন টেস্ট, আর বেশি হলে সাপ্রেশন টেস্ট। এই তো, তাহলে ফিচার কজ কি? টিবি, অটো ইমিউন। ফিচার কি? ডায়রিয়া, পিগমেন্টেশন, হাইপোটেনশন, পোস্টারাল হাইপোটেনশন। ইনভেস্টিগেশন কি? কর্টিসল লেভেল সকালে বিকালে, এসিটিএস লেভেল, সাপ্রেশন, স্টিমুলেশন টেস্ট। তার সাথে আর কিছু আসবে, ঠিক আছে, এডিসনসের ফিচার, কজ, ইনভেস্টিগেশন, ঠিক আছে। একটু ট্রিটমেন্টটা বলা দরকার ছিল। এখন কি করব, আবার আসতেছে, অপেক্ষা করবেন নাকি আবার চলে গেছে খাইতে? হ্যাঁ, আচ্ছা, আসতেছে, একটু তাড়াতাড়ি সবাইকে ইন হইতে বলো, আমি 5 মিনিটে শেষ করে দেব। ট্রিটমেন্টে কিছু না, ট্রিটমেন্টে রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে, হোল লাইফ রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে, আর ট্রিটমেন্ট অফ কজ। এখন আইডিয়ালি আমাদের স্টেরয়েডের ফিজিওলজিক্যাল রেসপন্স যদি প্রেডনিসোলন ধরি, বিভিন্ন প্রিপারেশনে বিভিন্ন রকম, তাহলে 7.5 মানুষের রিকোয়ারমেন্ট, সেই ডোজ কন্টিনিউয়াস দিতে হয়, আর ফলো আপ করতে হয়। রুগী কিছু কার্ড বহন করতে হয়, যেমন ওই যে 673 পৃষ্ঠা দেখো, একটা কিছু 673 না, এটা হলো 671 পৃষ্ঠা, 671 পৃষ্ঠা দেখো। যারা এডিশন ডিজিজে ভোগে তাদের একটা কার্ড নিতে হয়, যে কোনো রোগ হলে, ডায়রিয়া, ভমিটিং বা অন্য কোনো অপারেশন করবে, তাদেরকে বলতে হয় যে আমি এডিসনসের রোগী, তাদেরকে সেইভাবে রিপ্লেসমেন্ট দিয়ে পরে কাজ করতে হয় আর কি। আরেকটা জিনিস এখানে একটু বলে দিই, সেটা হলো তোমার ওই যে 673 পৃষ্ঠা, এডিনাল ক্রাইসিস হলো যে কোনো কারণে যদি এডিনাল ইনসাফিসিয়েন্টটা খুব সিভিয়ার হয়, মানে এডিসন ডিজিজ ছিল তার সাথে ইনফেকশন হয়ে গেল, অথবা ডায়রিয়া, ভমিটিং হলো, তখন এই ক্রাইসিসটা হয়, অথবা সাডেন উইথড্রয়ালের জন্য, তখন এই যে ট্রিটমেন্ট গুলো এখানে লেখা আছে, আইভি প্যারেন্টারেল
স্টেরয়েড দিতে হয় এবং ইনফেকশন কন্ট্রোল করতে হয়। এগুলো দুই একটা কথা জানলেই হবে না, সবটা দেওয়া আছে আর কি। যাই হোক, আমার মোটামুটি কভার করতে পারছি, আমার একটা লিস্টে ছিল। এরকম অল্প সময়ে এতক্ষণ কভার করা তো কম কথা না। যদি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, বোঝা গেছে তো? জি স্যার। জি স্যার। বুঝে গেলে আমি 2 মিনিট তোমাদের খাতায় যেগুলো লেখছো, আমি অনেক কথা বলছি। একটা হলো হাইপোক্যালসিমিয়া, টিটানি, অ্যালকালোসিস, এখানে একটা রহস্য। হাইপোপ্যারাথাইরয়েডিজম থেকে হাইপোক্যালসিমিয়া হয়, হাইপোপ্যারাথাইরয়েডিজম অন্য ফিচার থাকে। টিটানির কি ম্যানেজমেন্ট, তারপরে হাইপার ক্যালসিমিয়া হাইপার প্যারাথাইরয়েডিজমে হয়, আবার অন্য ম্যালিগনেন্সিতে হয়। হাইপার ক্যালসিমিয়ার কি ফিচার, আবার হাইপার প্যারাথাইরয়েডিজমের ফিচার হাইপার ক্যালসিমিয়ার সাথে বোন রিজর্পশন, অস্টিওপোরোসিস, এই কথাগুলো আলোচনা হয়েছে। কুশিং সিনড্রোম, হাইপার ফাংশন, এটার কুশিং এর ফিচার, এসিটিএস বেশি না এসিটিএস কম, সেটা দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে হয় কারণটা কোন জায়গায়। আর ফিচার গুলা তো একটা সেন্টেন্স বলে দিলাম সেটা। আর ইনভেস্টিগেশনের মধ্যে তোমার ওই হরমোন লেভেল ছাড়া এমআরআই করতে হয়, আইদার এডিনাল গ্ল্যান্ডের অথবা এখানে, সেটা এসিটিএস লেভেল দিকে আগে হয়, চোখের মধ্যে লেখা আছে। আর ক্লিনিক্যাল ফিচারটা মাথায় রাখতে হবে। আর একটা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে লং স্ট্যান্ডিং স্টেরয়েড কারা কারা নেয়, এজমা, নেফ্রোটিক সিনড্রোম, আর্থ্রাইটিস, এই সমস্ত রোগীরা লং স্ট্যান্ডিং স্টেরয়েড নেয়। আর এডিসন ডিজিজের ট্রায়াড হলো 3টা সিমটম, 2টা কজ, আর ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটি কি হয়, আর হরমোন লেভেল দেখতে হবে, আর হোল লাইফ স্টেরয়েড দিতে হবে। এই কয়েকটা কথা মাথার মধ্যে রাখবে এডিসন ডিজিজের। অ্যালডোস্টেরনিজম হলো জোনা গ্লোমারুলাসের রিলেটেড, এটা প্রাইমারির কথা বলছি, টিউমার যদি হয়। হাইপারটেনশন, হাইপারনেট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, এই। আর ফিওক্রোমোসাইটোম হলো এডিনাল মেডালার টিউমার। আর আমরা পিটুইটারি টিউমারের লোকাল ইফেক্ট, এক্সেস, হাইপো। হাইপো যদি ধরি আবার পিটুইটারি টিউমারের জন্য হয় সার্জারি, রেডিয়েশন, শিয়েন সিনড্রোম। আবার শিয়েন সিনড্রোম যদি ধরি, ওই হরমোনের ফিচারের সাথে ফেলিউর অফ ল্যাকটেশনের একটা ইতিহাস, পিপিএস এর একটা ইতিহাস। আর পিটুইটারি টিউমারের ফিচার যদি হাইপো ফাংশন ধরি, হাইপো ফাংশন প্লাস লোকাল ইফেক্ট। আবার হাইপার ফাংশন যদি ধরি, অ্যাক্রোমেগালির ফিচার গুলা কি প্লাস পিটুইটারি টিউমারের লোকাল ফিচার গুলা। গ্যালাক্টোরিয়া, প্রোলেকটিন সিক্রেটিং টিউমার যদি ধরি, তাহলে ট্রায়াড থাকে, গ্যালাক্টোরিয়া, স্টেরিলিটি, অ্যামেনোরিয়া, এই। আর একটা কারণ টিউমার ছাড়া দু একটা কারণে হয় আর কি। আর আর প্রত্যেকটা শক আমি দেখাইছি, ওই শক গুলা দেখবা। আর হলো পলিউরিয়ার কারণ হিসাবে, পলিউরিয়ার সংজ্ঞা ডায়াবেটিস মেলাইটাস ইনসিপিডাস সিকেডি সাইকোজেনিক পলিউরিয়া। ইনভেস্টিগেশন যদি বলি, তাহলে ইউরিন আরি, ক্রিয়েটিনিন, ব্লাড সুগার, ইলেকট্রোলাইট দেখলে অনেক কিছু চলে আসছে, কজ ইফেক্ট। তারপরে তোমার অসমোলালিটি যদি দেখি, তারপরে যদি প্রয়োজন হয় তাহলে আমরা এমআরআই করি, এই। আর কিছু না, অনেক এন্ডোক্রাইন মোটামুটি অনেক কভার করছি। তো এই জিনিসগুলা মাথায় থাকে যেন, যে যতটুকু বলছি ঠিক ওই জায়গাটুকুই পড়বা, ওইটুকুই মাথায় রাখবা। বইটা পড়ে একটু বোঝার চেষ্টা করবা, ফিজিওলজিটা, ছবিগুলা দেখবা, সবগুলা দেখবা, কিন্তু পড়বা আমি যে লাইনে দিছি ওইটুকুই, খুব বেশি পড়তে যায় মাথা লুট করে পারবা না। আরেকটা শেষ কথা হলো যে হরমোন গুলা, বিভিন্ন অর্গানের হরমোন গুলার নাম এবং হরমোন গুলার এক্সেসের কি নাম, রোগের নাম, হাইপোতে কি রোগের নাম, ইন জেনারেল একেবারে মুখস্থ রাখতে হবে, এই। ঠিক আছে, শেষ কথা হলো আগামী সপ্তাহ থেকে আমরা শিডিউল দিব, দেখি ক্লিনিক্যাল ক্লাস, কেস রিলেটেড অথবা এক্সামিনেশন মেথড যেটাই হোক, নিজেরা কেস প্র্যাকটিস গুলা করো, ক্লিনিক্যাল মেথড গুলা, জেনারেল এক্সামিনেশন, কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, নিউরোলজি, কাজের বুয়া তো সবারই থাকে, ওখান থেকে আইনি একটা করতে থাকো। আর যদি বলো তাহলে আমরা লোক পাঠাই, আর না হলে হাসপাতালে আইসা পড়ো, হাসপাতালে তো অহরহ দুনিয়ার লোক আসতেছে, আইসা করতে থাকে। এটা আমরা অফিসিয়াল বলতে পারবো না, তোমাদের ব্যাপার, কিন্তু করতে হবে। আমরা পরীক্ষারও ব্যবস্থা করতে পারি, করবো, আমরা চিন্তা ভাবনা করতেছি, প্রিন্সিপালের সাথে কথা বলছি। কাজে যেটা বলি সেটা হবে, তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর কোনো বক্তব্য না থাকলে ধন্যবাদ দিয়ে শেষ করি। কোনো কথা বক্তব্য আছে উমামা, বুশরা? না স্যার। বোঝা গেছে তো সব? জি স্যার। আচ্ছা, শিল্পী কি পরে আসছে? তাসফিয়া নাই? স্যার ওর জ্বর আর ঠান্ডা লেগেছিল কালকে রাতে, তো একটু আগে বললা লাইন পাই না, এখন জ্বর আসছে? হ্যাঁ না স্যার, ও সকালে ক্লাসে ছিল স্যার, ওর নেট এখন খারাপ হয়েছে বলে আর ঢুকতে পারে নাই। সকালে ক্লাসে আসার পরে নেট খারাপ হলো, নেট খারাপ হওয়ার পরে জ্বর হলো, তারপরে কি হলো?
হ্যাঁ, নিতুন তো আছে নাকি? সেও নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, খুদা হাফেজ। Thank you, sir. Thank you, sir. Assalamu alaikum, sir. আচ্ছা।